নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 9ই আগস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযানের কথা বলেছিলেন, আরজি করের খুন হয়ে যাওয়া অভয়া বাবা মা তাতে শিলমোহর লাগিয়েছেন এবং তারা নিজেরা বলেছেন যে এই যে নবান্ন অভিযান তারাও উপস্থিত থাকবেন। শুভেন্দু এটা কোনো দলীয় পতাকা নয়, উনি পতাকার বাইরে গিয়ে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আমরা আগে দেখিনি, শনিবার দিন শুভেন্দু নিজে সোদপুরে হাজির হয়েছিলেন উল্টো রথের অনুষ্ঠানে এবং সেখান থেকে তিনি অভয়ার বাড়িতে যান এবং অভয়ার বাবা মাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদেরও তার এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তারপর আমরা আলোচনায় আসব কেন এই শুভেন্দু যে প্রস্তাব এবং অভয়ের বাবা মা যেটা মেনে নিয়েছেন সেটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিড়ম্বনার। আগে আপনারা শুভেন্দুর সেই কথাগুলো শুনে নিন। ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই, একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই, তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন। তৃতীয় হচ্ছে, আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27শে আগস্ট ছাত্র সমাজ করেছিল, আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হয়েছে। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। আমি আগামী 1 মাসের বেশি সময় থাকলো হাতে, আগামীকাল 6 তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয়, সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে, এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে, গ্রেপ্তার হয়েছে, 109 জন জেল কেটেছে, 109 জন, তাদের মামলা এখনো চলছে, তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব। আরেক আপনারা শুনলেন শুভেন্দু যেটা কি দলীয় পতাকার বাইরে গিয়ে এই অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা করতে চাইছে ছাত্র সমাজকে সামনে রেখে। এ প্রসঙ্গে আমার মনে আসছিল ওই রিজওয়ানের কথা, রিজানুর রহমানের কথা। তার মা কিসুবার জাহান ওই সময় কিন্তু ডাক দিয়েছিলেন মুঝে ইনসাফ চাহিয়ে। সেই টুডি, প্রিয়াঙ্কা টোটির সঙ্গে রিজওয়ানের বিয়ে এবং তাকে ঘিরে একটা সময় কলকাতা উত্তাল হয়ে উঠেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু এই কিশোর জাহান তিনিও কিন্তু রাস্তায় নেমেছিলেন মুঝে ইনসাফ চাহিয়ে। তার এই ইনসাফ চাওয়া, সেটা কিন্তু বাংলার হাজারে হাজারে মায়ের কণ্ঠস্বর হয়ে উঠেছিল, ইনসাফ চাহিয়ে, বিচার চাই। একইভাবে দেখুন রাজনীতি, ইতিহাস কিভাবে বারে বারে ফিরে ফিরে আসে। এবার আর এক মা চাইছেন তার মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার। সময়টা হয়তো তার মধ্যে চলে গেছে অনেকগুলো বছর, কিন্তু ইতিহাস আবার ফিরে এসেছে। দেখুন, অভয়া শুধুমাত্র একটা নিছক মৃত্যু নয়, অভয়ার মৃত্যু আমাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম অভয়ার মৃত্যুর পর
মেয়েদেরকে মাটি কামড়ে থেকে পড়ে থাকতে তারা রাত দখলের ডাক দিয়েছিল এবং কলকাতা উত্তাল হয়ে উঠেছিল এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে। কলকাতায় স্বাধীনতা সংগ্রামের পর এত বড় আন্দোলন যে হতে পারে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কেঁপে গিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে বাধ্য করেছিলেন এই জুনিয়র ডাক্তারেরা এবং তাদের চাপে পুলিশ কমিশনার, স্বাস্থ্য আধিকারিককে সরাতে হয়। কিন্তু তারপর যা হয়, আন্দোলন একটা সময় নিস্তেজ হয়ে যায় এবং আস্তে আস্তে ফেড আউট হয়ে যায়। কিন্তু নতুন করে অভয়ার তদন্ত গতি কিভাবে পেল? যদিও এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে বা একজনকেই এই খুন এবং ধর্ষণের এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত হিসাবে বা প্রধান অপরাধী, কারণ তার অপরাধ প্রমাণিত হয়েছে আদালতের রায়ে, হিসাবে তুলে ধরেছে, সেটা অভয়ার বাবা মা কেন, যেটা আমরা বাংলার মানুষ, সেটা আমরাও মানতে পারছি না। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে অভিজিৎ সরকার খুনের যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, 3 জনের পুলিশ অফিসার এবং তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি, তাদের পর্যন্ত ষড়যন্ত্রী হিসাবে নাম আছে। ইতিমধ্যে সিবিআই আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত চেয়েছে, যেটা আদালত এখনো মঞ্জুর করেনি। 18 তারিখ আবার পরে হিয়ারিং আছে এই মাসে। তো এই অভিজিৎ সরকারের অতিরিক্ত চার্জশিট জমা পড়ার পর আমি দেখবেন একটা ভিডিও করেছিলাম, আমার এই টাইমলাইনেই পাবেন আমাদের চ্যানেলের, যে আবার আমাদের নতুন করে আর কি আশা জাগাচ্ছে। তাহলে কারণ সিবিআই এই কেসেও বলেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে, তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে কি থাকবে? শুধুমাত্র আমরা যখন ওই অভিজিৎ মণ্ডল ওসি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগে তাদের গ্রেপ্তার করেছিল, একটা তো দুর্নীতি সন্দীপ ঘোষ, তাছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পর্যন্ত ছিল, যদিও পরবর্তীকালে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের চার্জশিট জমা না পড়ায় তাদের জামিন হয়ে যায়। কিন্তু জামিন হওয়া মানেই তো অভিযোগ থেকে রেহাই পাওয়া নয়। তাই এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে কি থাকবে? শুধু কি এরা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগই থাকবে, নাকি এই খুনের সঙ্গে জড়িত আছে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে আরো কিছু নাম উঠে আসবে? এবার বিড়ম্বনার কেন বলছি? একদিক থেকে তৃণমূল কংগ্রেস বারবার করে বলে যাচ্ছিল যে দেখো, এটা প্রায় ওপেন অ্যান্ড শার্ট কেস, এরকম একটা তারা ভাব প্রকাশ করছিল, যে একমাত্র যে সিভিক ভলেন্টিয়ার তাকেই তারা গ্রেপ্তার করেছে এবং তারপরে সিবিআই অতিরিক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অতএব এই কেসের আর কিছু করার জায়গা নেই। এবং সেখানে মুখ্যমন্ত্রী দাবি করছিলেন যে আমাদের কাছে এই কেসটা থাকলে এতদিনে ফাঁসির অর্ডার হয়ে যেত, যেটা সিবিআই ঠিকভাবে তদন্ত করতে পারেনি, আমাদের আর কিছু করার নেই। কিন্তু সত্যি কি তাই? এখানে বারবার যে অভিযোগটা উঠে এসেছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ, তথ্য প্রমাণ লোপাট করেছে হসপিটাল কর্তৃপক্ষ, কিন্তু কার নির্দেশে? এটা কি নিছক একটা শুধুমাত্র একজন ব্যক্তির কাম জেগে উঠল এবং সে গিয়ে খুন করে এলো? ধর্ষণ এবং খুন এতটাই কি একটা সহজ সরল বিষয় যে একটা সে আকণ্ঠ মদ খেয়ে বা সে পাতাখোর গিয়ে করে এলো এরকম একটা মেয়েকে গিয়ে ওই 4 তলায় উঠে? জিনিসটা কি এরকম, নাকি তাকে ব্যবহার করা হয়েছিল এবং তার পেছনে অনেকে আছেন? এখনো পর্যন্ত কিন্তু সেটা সামনে আসেনি, যদিও বারবার করে সিবিআই বলেছে যে তাদের হাতে অনেক ডিজিটাল প্রমাণ তাদের কাছে আছে, তারা সেগুলো পরীক্ষা করছে। এবং যে কোনো বিষয় একটা ঠিক যে যখন হয় তারপর যদি অপরাধীরা সময় পেয়ে যায় তাহলে কিন্তু অনেক তথ্য এবং প্রমাণ তারা মুছে ফেলে। এখার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নানা প্রশ্ন আপনারা জানেন ইতিমধ্যে, এফআইআর থেকে কেন করা হয়েছিল, নানা প্রশ্ন আছে, নানা প্রশ্ন বারবার করে উঠেছে। সেটা বিচারক যিনি শিয়ালদার যিনি রায় দিয়েছেন
তারও সেই বিচারের যিনি রায়ের কপিতেও এই ছত্রে ছত্রে প্রশ্নের কথা বলা হয়েছে। তো 9ই আগস্ট এই অভয়ার বাবা মার যে ডাক, সেখানে নাগরিক সমাজের মানুষজন যদি পতাকা ছাড়া সামনে আসেন, তাহলে কিন্তু সরকারের ওপর চাপ বা বিড়ম্বনা অনেক গুণ বাড়বে। কারণ তার বাবা মাকে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে তাকে দলীয় রঙে রাঙিয়ে দেওয়ার, কিন্তু সেটা এখনো সাধারণ মানুষ ঠিক মেনে নেয়নি। কারণ তার মেয়ে আজকে একটা যোগ্য ডাক্তার, তাকে হসপিটালের মধ্যে ধর্ষিত হতে হলো এবং খুন হতে হলো। তাই তার মা আর কি এত সহজে, তাদের তো সব আশা, তার স্বপ্ন, তাদের মেয়েকে যে এতদিন করে কষ্ট করে গড়ে পিঠে তোলা, সব শেষ হয়ে গেছে। একটা রাত, কয়েক ঘন্টা, সব শেষ। তার মা ইতিমধ্যে হাইকোর্টে চিঠি দিয়েছেন, বারবার করে তারা বলছেন ঠিক যেটা অভিজিৎ সরকারের দাদা বারবার করে সিবিআইতে চিঠি দিয়ে আদালতে গিয়ে আজকে কিন্তু অন্তত কিছুটা হলেও বিচার ছিনিয়ে আনতে পেরেছেন। একইভাবে এখন নিম্ন আদালত হোক, উচ্চ আদালত হোক, সেখানে কিন্তু আদালতে বারবার করে এই অভয়ের বাবা মা ছুটে যাচ্ছেন। ভোটের রাজনীতি যদি দেখেন, আর 1 বছরও নেই, 8 থেকে 10 মাসের মধ্যে আমাদের বিধানসভা ভোট। সেখানে অভয়া মানে তো শুধুমাত্র মহিলারা নয়, অভয়া মানে হচ্ছে বাংলার আবেগ। সেই আবেগ যদি আবার জেগে ওঠে, তাহলে কিন্তু তৃণমূলের বিড়ম্বনা কয়েক গুণ বাড়বে। তার সাথে যদি ওই অতিরিক্ত চার্জশিটে একাধিক পুলিশ আধিকারিকের নাম থাকে এবং আরো কিছু ডাক্তারি ছাত্র ছাত্রী এখনো পর্যন্ত জানা নেই যারা অভয়ার সঙ্গে ছিলেন ওই দিন, তাদের নামও থাকে, তাহলে কিন্তু 16 আনার উপর 18 আনা বিপদ। তখন শুধুমাত্র এই রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত ওইটা আর কি বলে ছেড়ে ফেলা যাবে না। একই সরকার এই মনোজিৎ মিশ্রাকে গ্রেপ্তারের পর, কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর যেটা বড় হয়ে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষা। সেটা কিন্তু খুব সংবেদনশীল বিষয় এই সরকারের কাছে। কারণ 50% এখানে হচ্ছে মহিলা ভোট, এবং যে ভোটে সিংহভাগই তৃণমূল কংগ্রেসের ভোটের বাক্স পর্যন্ত যায়। আর এটা নিছক একটা রাজনীতির লড়াই নয়, এটা প্রত্যেক মেয়ের বেঁচে থাকার লড়াই, তার অস্তিত্বের প্রশ্ন। এখন দেখার, আপনারা বলতে পারেন যে হই হই করে নামলেই কি নাগরিক সমাজ তাতে আন্দোলিত হবে না? সত্যি সে আশা এখনই কিন্তু আমি বিরাট করে করছি না। আমরা সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যে নাগরিক আন্দোলন দেখেছিলাম, তা এখন কিন্তু একেবারেই স্তীমিত। কিছু মানুষ হয়তো নামে, সেটা খুব কম সময়ের জন্য। যখন সিঙ্গুর নন্দীগ্রামে আমরা দেখেছিলাম, রাজ্যের যারা বুদ্ধিজীবী আছেন তারা পর্যন্ত রাস্তায় নেমেছিলেন, তারা সরব হয়েছিলেন, তারা পরিবর্তন চাই স্লোগান দিয়েছিলেন। এখন সেই বুদ্ধিজীবীরা যারা রাস্তায় নেমেছিলেন, তারা কোনো না কোনো কমিটির সদস্য হয়েছেন, তারা গত 14 বছর ধরে ফল ভোগ করেছেন। এখন আর তারা রাস্তায় নামেন না, বা নামলেও তারা কি বলছে বা না বলছে ওই ব্যালেন্স করে বলেন। সেটা লোকের কাছে তাদের আর কোনো দাম নেই, তাদের প্রতিবাদটা তারা বিক্রি করে দিয়েছেন উপযুক্ত মূল্যে। তো এবার দেখার যে দেখুন, দুটো বুদ্ধিজীবীটাই তো নাগরিক সমাজ নয়, বাংলার নাগরিক, যারা একটা সময় অভয়াকে ঘিরে কলকাতা বাংলা স্তব্ধ করে দিয়েছিল। আবার কিভাবে বাংলার নাগরিকরা তাদের বোধ থেকে, তাদের আত্মসম্মান থেকে, তাদের আত্মমর্যাদা থেকে আবার কিভাবে অভয়ার বিচারের দাবিতে পথে নামে। জাস্টিস ফর অভয়া। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।